স্বপ্নকে ছুঁয়ে দেখার অপেক্ষায়। আগামীকাল থেকে আমার ফাইনাল এক্সাম শুরু। মন না চাইলেও রাত 2টায়ও আমি গভীর মনোযোগ দিয়ে বইয়ে মুখ ডুবিয়ে রাখছি। কারণ আমাকে আমার মায়ের স্বপ্ন পূরণ করতে হবে, যাতে আমি একটা ভালো রেজাল্ট করতে পারি। এই যা, আমি আমার পরিচয় দিতেই তো ভুলে গেছি। আমি তানভীর, অনার্স ফাইনাল ইয়ারে পড়াশোনা করি। কাল আমার ফিজিওলজির কার্ড এক্সাম, তাই আমি অনেক রাত জেগে পড়াশোনা করছি। এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই। আমার মা অনেক কষ্ট করে আমার পড়াশোনা ও সকল ভরণ পোষণ বহন করে। যাই হোক, আজ এই পর্যন্তই। বাকিটা গল্প দেখলেই বুঝতে পারবেন। আপনাদের সাথে পরিচয় হতে হতে হঠাৎ আমার মুঠোফোনের শব্দ হলো। কেউ বোধহয় ফোন দিয়েছে। অতঃপর আমি বই থেকে মুখ তুলে নিলাম, আর ফোনের স্ক্রিনে চোখ রাখতেই দেখি একটা অপরিচিত নাম্বার থেকে আমার মুঠোফোনে কল এসেছে। এরপর আমি ভাবলাম, এত রাতে আবার কে ফোন দিল? নিশ্চিত ক্লাসের কেউ হবে। অতঃপর এটা ভেবেই আমি ফোনটা রিসিভ করলাম আর বললাম, হ্যালো। হ্যাঁ, হ্যালো। হ্যালো বলতেই ওপাশ থেকে একটি মেয়েলি কণ্ঠ ভেসে আসলো আমার কানে। হ্যালো। আমার কাছে গলার স্বরটি অপরিচিত মনে হলো। অতঃপর আমি বললাম, হ্যালো, কে বলছেন? আমি নুসরাত। ওহ, নুসরাত মামি, এত রাতে কি মনে করে? এরপর মেয়েটা গম্ভীর গলায় জবাব দিল, মামি? আমি নুসরাত, কিন্তু আমি আপনার মামি নই। আমি আরেকজন নুসরাত। আপনি আমাকে চিনবেন না। তো কাকে চান আপনি? এত সময় যখন আপনার সঙ্গে কথা বলছি, সেহেতু ধরে নিন আপনাকেই চাইছি। আমার সাথে ফাইজলামি করেন, স্টুপিড কোথাকার। এই বলেই আমি ফোন কেটে দিলাম। অতঃপর আমি আবার মনোযোগী হয়ে পড়া শুরু করলাম। কিন্তু কি আশ্চর্য, বারবার কেন যেন ওই মেয়ের কণ্ঠটাই আমার কানে বাজছে। ইস, কি অসম্ভব সুন্দর কণ্ঠ মেয়েটির! অনেকটা রাজকন্যার মতো কণ্ঠ। কথাগুলো ভাবতে ভাবতে হঠাৎ আবার আমার মুঠোফোনটি বেজে উঠল। অতঃপর আমি আবার ঠিক করলাম যে আমি আর কলটি রিসিভ করব না। কিন্তু কি অদ্ভুত, এত রাতে নির্লজ্জের মতো মেয়েটা কেন যে বারবার আমাকে কল করে যাচ্ছে আমি বুঝতেই পারছি না। আমার মুঠোফোনটি বেজেই চলেছে। এরপর আমার মনে এক মিশ্র প্রতিক্রিয়া ঘটল। শেষ পর্যন্ত আমি কলটি রিসিভ করলাম আর বলতে শুরু করলাম, হ্যালো। হ্যালো বলতেই ওপাশ থেকে বলে উঠল, কি ব্যাপার, রেখে দিলেন কেন? এরপর আমি রেগে গিয়ে বললাম, এত রাতে একটা অচেনা ছেলেকে বিরক্ত করতে আপনার লজ্জা করছে না? কি অসভ্য একটা মেয়ে আপনি! এরপর মেয়েটা বলল, প্লিজ, দয়া করে এভাবে বলবেন না। আমি বাজে মেয়ে নই, এতটুকু বিশ্বাস রাখতেই পারেন আমার উপর। আপনি আমার পরিচয়টুকু দেওয়ার সুযোগ দিন, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি আপনার পরিচয় দেন। আমি নুসরাত, বুয়েটে সিভিলে পড়ছি। তিতুমির হলে থাকি। সামনে টার্ম ফাইনাল, প্রিপারেটরি লিভের গ্যাপে আছি। রাতে জেগে পড়তে পড়তে হঠাৎ এক বন্ধুকে কল দিব ভেবে রিসিট ভুলে কলটি আপনার নাম্বারে চলে যায়। আমার কি দোষ বলুন? আপনার কণ্ঠে জাদু আছে। যে কেউ আপনার সঙ্গে কথা বললে অবচেতন মনে চাইবে আর একবার আপনার কথা শুনতে। দেখুন, কাল আমার ফিজিওলজির কার্ড এক্সাম। এমনিতেই আমি খুব টেনশনে আছি। দয়া করে আমাকে আর বিরক্ত করবেন না। আপনাদের মতো মেয়েরা ছেলেদের ইমপ্রেস করাই খুবই পটু। আমি কথাগুলো বলেই কলটি কেটে দিলাম। অতঃপর ফোনটি রাখার কিছু সময় পর আমার মুঠোফোনের মেসেজ রিংটন বেজে উঠল। মেসেজটা এরকম, ফিজিওলজির কার্ড এক্সাম, তার মানে মেডিকেল স্টুডেন্ট? ডাক্তারদের মেজাজ এত রুড হলে চলবে? আবার বিরক্ত না করে পারবো না হয়তো। এতটা বকাঝকা আগামী দিন আর করবেন না আশা রাখবো। শুভরাত্রি, ভালো থাকবেন, বাই। মেসেজটা দেখার পর আমার কীরকম যেন এক অদৃশ্য ভালো লাগার শিহরণের মধ্য দিয়ে সময় কেটে গেল আমার। অবচেতন আমার মন কেন যেন অধীর আগ্রহে অপেক্ষা করে ওই মেয়েটার ফোনের জন্য। খাবার টেবিল থেকে পড়ার টেবিল, সারাটা সময় মুঠোফোনটি আমার সঙ্গেই আছে।
যেখানে বাড়ির কারোরই ব্যাপারটা দৃষ্টি এড়ায় না। এমনইভাবে এক সপ্তাহ শেষে একদিন রাত প্রায় 12:30টায় সেই প্রতীক্ষিত নাম্বারটি আমার ফোনের স্ক্রিনে ভেসে ওঠে তথা ফোন আসে। অতপর আমি ফোন রিসিভ করতেই সম্ভাষণের বদলে চমৎকার ভরাট কণ্ঠের আবৃত্তি শোনা গেল। আবৃত্তিটা এরকম: পাইনি বলে আজও তোমায় বাঁচছি আমি ভালো, মধ্যসাগর এপার ওপার করছে কানাকানি। ফোনের ওপাশ থেকে লক্ষ্মী মেয়ের কবিতা পড়া শুনে আমি যেন ভালো লাগার বিস্ময়ে নিজের ভাষা হারিয়ে ফেললাম। এরপর মেয়েটা আবার বলতে শুরু করলো। কি ব্যাপার, কথা বলবেন না? কেমন লাগলো কবিতাটা? আজ কিন্তু হঠাৎ করে ফোন কাটা যাবে না। অসাধারণ, খুব ভালো কবিতা আবৃত্তি করেন তো আপনি। সত্যি আপনার ভালো লেগেছে? ধন্য আমি। আমি তো ভয় পাচ্ছিলাম। আমি ভেবেছিলাম যে এই বুঝি আপনি আমাকে আবার অভদ্র অসভ্য মেয়ে বলে আমার কল কেটে দিবেন। আরে না, এরপর থেকে শুরু হয়ে গেল আমাদের একসঙ্গে পথ চলা। সময় গড়িয়ে সেকেন্ড, মিনিট, ঘন্টা পেরিয়ে সপ্তাহ, সপ্তাহ থেকে মাস ছুঁয়ে যায় আমাদের সম্পর্ক। সকাল বিকেল কিংবা মধ্যরাতে ফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুকে চ্যাটিং, ঘন্টার পর ঘন্টা আমাদের ভালো লাগার অনুভূতিটা কখন যেন আমাদের ভালোবাসা হয়ে মন জুড়ে বসে আছে। এভাবে দেখতে দেখতে আমাদের সময় কেটে যায়। আমাদের দুজনের কাছে আসার আকুল তৃষ্ণায় মন ব্যাকুল হয়ে ওঠে। এভাবেই দীর্ঘ 1 বছর পর আমি আর নুসরাত পহেলা ফাগুনের এক বিকেলে একে অপরকে দেখার জন্য পাবলিক লাইব্রেরিতে দেখা করার সিদ্ধান্ত নিলাম। অতঃপর আমি পাবলিক লাইব্রেরির রাস্তা দিয়ে ভেতরে প্রবেশের সময় এদিক সেদিক তাকিয়ে মনের অজান্তেই কাউকে খুঁজতে লাগলাম। আমার ঠোঁটের কোণে যেন তখন একচিলতে হাসি ফুটে উঠল। এরপর হঠাৎ আমার মুঠোফোনে মেসেজ রিংটোন বাজতেই আমি আমার স্ক্রিনে ছোট্ট একটা মেসেজ দেখতে পাই। মেসেজটা এরকম: আমি আসছি তানভীর, একটু অপেক্ষা করো, আমি শাহবাগে আছি। এরপর আমি হাঁটতে হাঁটতেই ওর মেসেজের রিপ্লাই করতে লাগলাম। মনে হয় আমি এখনই স্বপ্নকে ছুঁয়ে দেখার অপেক্ষায় পথ চেয়ে আছি। আমি পাবলিক লাইব্রেরিতে প্রবেশ করে কিছুটা দূর থেকেই দেখতে পেলাম যে তানভীর সিঁড়ির একপাশে চুপচাপ বসে আছে। ছেলেটি দেখতে আসলেই অনেক সুন্দর। কালো রঙের পাঞ্জাবিতে ওকে একটু বেশিই মানিয়েছে। তানভীর আমাকে বলেছিল কালো রঙের পাঞ্জাবি পরতে, অথচ আমি পরে এসেছি সাদা রঙের ক্যাজুয়াল শার্ট। এরপর আমি সিঁড়ি বেয়ে তানভীরকে পাশ কাটিয়ে একটু দ্রুতই পাবলিক লাইব্রেরির ভিতরে চলে যাই। এর একটু পরেই আমি তানভীরের পেছনে এসে দাঁড়াই। এরপর আমি তানভীর বলে ডাকতে লাগলাম। তানভীর বলে ডাকতেই আমি পেছন ফিরে তাকাতেই ভীষণ চমকে উঠলাম আর মনে মনে বলতে লাগলাম, এ কি, নুসরাতের পাশে সুপ্তি কেন? এই মেয়েটা আমার ক্লাসমেট। এই মেয়েটা দীর্ঘ 2 বছর ধরে আমাকে বিরক্ত করে যাচ্ছে। একে দেখলেই আমার ভীষণ রাগ হয়। এরপর আমি কোনো প্রশ্ন করার আগেই নুসরাত বলে উঠল, সুপ্তি আমার ছোট বোন। ওর ধারণা ছিল যে তুমি নাকি ভালোবাসতেই জানো না। তাই আমি চ্যালেঞ্জ করেছিলাম যে আমি তোমাকে ভালোবাসতে শেখাবো। তোমার সঙ্গে আমার সম্পর্কের শুরুটাই ছিল একটা জেদ। তোমাকে আমি শুধু বোঝাতে চেয়েছিলাম যে ভালোবাসার অনুভূতিটা কেমন হয়, ভালোবাসা আসলে কি। আমি দীর্ঘ সময় নির্বাক হয়ে নুসরাতের কথাগুলো শুনছিলাম। এরপর আমার চোখ দুটি কখন যেন নিজের অজান্তেই অশ্রুসজল হয়ে ওঠে। নুসরাতের কথার প্রতি উত্তরে আমি শুধু একটা কথাই বললাম, নুসরাত, আপনি আমাকে ভালোবাসতে শিখিয়েছেন। আমার কল্পনায় যে ভালোবাসা ছিল তা আসলে ভালোবাসা নয়, শুধুই প্রতারণা। ভালোবাসা কি তা হয়তো আর এ জন্মে বোঝা হলো না আমার। কথাগুলো শেষ করেই আমি হাঁটতে শুরু করে দিলাম। এরপর আমি পাবলিক লাইব্রেরি গেট থেকে বেরিয়ে দ্রুত রিক্সা নিলাম। রিক্সা চলতে শুরু করে। সন্ধ্যার আবঝা আলো আঁধারি পথ ধরে রিক্সা এগিয়ে যায় সামনে। পেছনে শুধু পড়ে থাকে অনেক কল্পনায় আঁকা কিছু স্বপ্ন। স্বপ্নভঙ্গের যন্ত্রণায় আমার এতদিনের রঙিন স্বপ্নে বিভোর দুটি চোখ বেয়ে অপমানের, দুঃখের আর হতাশার জল গড়িয়ে পড়ছে। তবুও মন মানে না আমার, কেননা আমি নিজের মনকে কখনোই বিশ্বাস করতে পারবো না। এরপর আমি শাহবাগ পেরিয়ে
রিক্সা বাংলা একাডেমির সামনে যেতেই একটি লাল জিপ গাড়ি আমার রিক্সার সামনে এসে থামলো। এরপর আমি চমকে উঠলাম। আমি দেখলাম নুসরাত সেই লাল জিপ গাড়ি থেকে নেমে আমার রিক্সার সামনে এসে দাঁড়ালো। অতঃপর আমি অন্যদিকে মুখ করে বলতে শুরু করলাম, আপনি আমার পিছু নিয়েছেন কেন? আপনি তো ভালোবাসা কি তা শেখাতে চেয়েছিলেন। আমি তো ভালোবাসতে শিখে গেছি। আমি কথাগুলো বলতে গিয়ে রাগে অপমানে কেঁদে ফেললাম, কিন্তু আমি সেটা কাউকে বুঝতে দিলাম না। এরপর আমি খেয়াল করলাম নুসরাত রাস্তার মাঝখানে হাত জোর করে আমার রিক্সার সামনে এসে দাঁড়ালো আর বলতে শুরু করলো, আমাকে ক্ষমা করে দাও তানভীর। আমিও যে ভালোবাসতে শিখে গেছি তোমার পাশে থেকে। তোমার অভিমানী চোখ বলে দিয়েছে যে আমি কতটা অপরাধী। আমি নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি তোমায়। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। প্লিজ তুমি আমাকে ফিরিয়ে দিও না। তুমি রাস্তার মাঝখানে এটা কি করছো নুসরাত? প্লিজ এরকম করো না, সবাই খারাপ কিছু মনে করতে পারে। না, আগে বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, প্লিজ এখন তো থামো। অতঃপর আমি অনেক বলাবলির পর নুসরাত তখন থেমে গেল। এরপর সেদিন আমরা অনেক খাওয়া দাওয়া ও ঘোরাঘুরি করেছিলাম। এভাবে আমাদের দিন ভালোই চলতে থাকলো। এরপর আমি একসময় পড়াশোনা শেষ করে একজন ভালো ডাক্তার হয়ে গেলাম। অতঃপর আমার মায়ের ও নুসরাতের পরিবারের সম্মতিতে আমাদের বিয়েটা হয়ে গেল। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুখী হতে পারি। আসলে ভালোবাসা হয়তো এমনই হয়। আপনারা কখনো কাউকে না বুঝে না শুনে কারো সঙ্গে প্রতারণা করবেন না, বরং আপনি তাকে বুঝতে শিখুন। কেননা প্রতারণা একটা খারাপ জিনিস যা মানুষকে অজান্তেই কাঁদতে বাধ্য করে, যেটা ইতিমধ্যে আপনারা গল্প দেখেই বুঝতে পেরেছেন। পরিশেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে খারাপ মানুষকে নিজের সংস্পর্শে এনে ভালো করার চেষ্টা করুন। তাহলে দেখবেন আমাদের সমাজটা সুন্দর ও বিকশিত হয়ে উঠবে। কথাগুলো যদি ভুল হয়ে থাকে তাহলে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।